আরে আরে ওই দেখো ম্যাডাম এসে গেছেন। ম্যাডাম হ্যাঁ ম্যাডাম আপনার কেমন লাগছে ম্যাডাম? ক্যামেরাটা ঠিক কর না। ম্যাডাম আমরা শুনেছি যে আপনি বেড়ানোর জন্য সুইজারল্যান্ডে গিয়েছিলেন। একদম ঠিক শুনেছেন আপনারা। কাজ করতে করতে খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই ভাবলাম একটু ঘুরে আসি। শেখর স্যারের একটা নতুন ফিল্মের মিউজিক লঞ্চ আছে, এই ব্যাপারে কিছু বলবেন ম্যাডাম? আই উইশ শেখর অল দ্য ভেরি বেস্ট। ঈশ্বর করুন ওনার বাকি ছবিগুলোর মতোই এটাও সুপার হিট হোক, আর ওনার পরের ফিল্মটা আমার সাথে করুন। আপনি ওনার সাথে অনেক হিট ফিল্ম করেছেন, কিন্তু এই ফিল্মে উনি আপনার জায়গায় নতুন কাউকে কাস্ট করেছেন। আপনার খারাপ লেগেছে নিশ্চয়ই? এতে খারাপ লাগার কি হয়েছে? শেখরের হয়তো মনে হয়েছে ওই রোলটাতে একটা নতুন মেয়ে হয়তো ভালো ম্যাচ করবে, দ্যাটস ইট। বাট আই এম শিওর শেখরের কাছে যদি আমার করার মতন কোনো রোল থাকে, ও অবশ্যই আমাকে নিয়ে কাজ করবে। শোনা যাচ্ছে সুপারস্টার রবীন্দ্র কুমারের সাথে খুব তাড়াতাড়ি আপনি বিয়ের পিড়িতে বসতে নো চলেছেন। পার্সোনাল কোয়েশ্চেন প্লিজ। থ্যাংক ইউ। কি হলো কি হলো? একটা কাজ করো, বডিটাকে নিচে নামাও। আচ্ছা, যখন কুনাল ওপর থেকে নিচে পড়ে তখন এখানে কে কে ছিল? স্যার আমি আর মিডিয়ার লোক ছিল। কোথা থেকে পড়েছিল? স্যার জানি না, সেটা দেখিনি। মানে? স্যার আমি মিডিয়াতে ইন্টারভিউ দিচ্ছিলাম, আর সেই মুহূর্তে খুব জোরে একটা শব্দ শুনলাম। যখন আমি পিছন ফিরে দেখলাম আমার গাড়ির ওপর কুনাল পড়ে আছে, আর স্যার রক্ত পড়ছিল। স্যার স্যার আর কিছু জানি না স্যার, আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম। এখানে ম্যানেজার কে? স্যার আমি হোটেলের ম্যানেজার, আমি আপনাদের কল করেছিলাম। আচ্ছা, কোন রুমে ছিল মিস্টার কুনাল? ঠিক জানি না স্যার, উনি তো হোটেলে ছিলেন না। মানে হোটেলে ছিলেনই না, কিন্তু পড়েছে তো উপর থেকে। হ্যাঁ স্যার। আর আশেপাশে কোনো বিল্ডিংও নেই যে সেখান থেকে পড়বে। আপনি ভালো করে খেয়াল করেননি, হয়তো ভেতরে যেতে দেখেননি। স্যার আমি তো রিসেপশনে ছিলাম পুরোটা দিন, উনি সত্যিই ভেতরে আসেননি। সিসিটিভি ক্যামেরা আছে রিসেপশনে? ইয়েস স্যার। আচ্ছা, রেডি? গিয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করো, দেখো ওখানে কুনালকে দেখা যাচ্ছে কিনা। ইয়েস স্যার। স্যার স্যার ওনার জ্যাকেটের বাটনটা পেলাম না, এই যে দেখুন। এত বড় একজন অ্যাক্টর তার মিউজিক রিলিজে বোতাম ছেঁড়া জ্যাকেট পরে তো নিশ্চয়ই আসবে না। হয়তো উপর থেকে পড়ার সময় বোতামটা ছিঁড়ে গেছে বা ছেঁড়া হয়েছে হাতাহাতিতে। এর মানে মৃত্যুর আগে ঝগড়া হয়েছিল কারোর সঙ্গে? তাই তো মনে হচ্ছে। আচ্ছা, কুণালের সঙ্গে কারো কি ঝগড়া টগড়া হয়েছিল নাকি? না স্যার, কুনাল খুব ভালো ছেলে ছিল স্যার, সবার সাথে এই মিলেমিশে থাকতো। ওর সাথে কারোর ঝগড়া হতেই পারে না স্যার। আপনি আমি এই ফিল্মের ডিরেক্টর, করার নাম আমার। আই সি। আর আপনি হিরোইন, হ্যাঁ, তাই তো? এটা আমার প্রথম ছবি, আর দেখুন না প্রথম ছবিতেই কিরকম একটা দুর্ঘটনা ঘটে গেল। দুর্ঘটনা না মার্ডার সেটা তো এক্ষুনি বলতে পারবো না, কিন্তু খুব তাড়াতাড়ি জানতে পারা যাবে। যাই হোক, আচ্ছা ঘটনার সময় আপনারা কোথায় ছিলেন? স্যার আমরা সকলেই তখন ভেতরে ছিলাম, শুধু মিডিয়ার লোকজন আর অ্যাক্ট্রেস বাইরে ছিলেন। আচ্ছা ঠিক আছে। কিন্তু যেইভাবে এই গাড়ির ছাদটা দুমড়ে গেছে, বেশ জোরে এসে পড়েছিল, মানে অনেক উপর থেকে পড়েছে। অদ্ভুত ব্যাপার,
সব কটা জানলায় তো গ্রিল লাগানো আছে, তার মানে জানলা থেকে তো পড়েনি, ছাদ থেকেই পড়েছে। স্যার, হোটেলে সব রুম দেখা হয়ে গেছে। এক জায়গাও দেখে মনে হলো না যে কুনাল ওখান থেকে ঝাঁপ দিতে পারে। ছাদেও হাতাহাতির কোনো চিহ্ন নেই, আর ওর জ্যাকেটের বাটনও দেখছি না। স্যার, কুনালি হোটেল আসেইনি। কি, হোটেলে আসেইনি? না স্যার, আমি বিগত 7 দিনের সিসিটিভি ফুটেজ চেক করেছি, কুনালকে দেখাই যায়নি। এটা কি করে হতে পারে? স্যার, এটাও হতে পারে যে কুনাল এখানে এসেছে আর খুনি ওর সিসিটিভি ফুটেজটা সরিয়ে দিয়েছে। হয়তো হোটেলে কাজ করে যারা, তাদের মধ্যে কেউ খুন করেনি তো। স্যার, এটাও হতে পারে কুনাল ছদ্মবেশে এই হোটেলে এসেছিল আর এখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। অনেক কিছু তো হতে পারে, এবার ডক্টর সালুকেই বলতে পারবে কুনালের খুন হয়েছে নাকি ও আত্মহত্যা করেছে। হ্যাঁ ডক্টর সালুকে, কিছু জানা গেল? হ্যাঁ দয়া, এর মৃত্যুটা তো ওপর থেকে পড়ার কারণেই হয়েছে, কিন্তু সেটা আত্মহত্যা নয়, এটা খুন। খুন এটা? হ্যাঁ। তার মানে একে উপর থেকে ফেলে দেওয়া হয়েছে? হ্যাঁ দয়া। কিন্তু এটা আপনি নিশ্চিত হচ্ছেন কি করে? দেখো দয়া, এ ওপর থেকে পড়েছে নিজের শরীরের ডান দিকটা মাটির দিকে রেখে, সেই কারণে এর শরীরে এর ডান দিকে চোটগুলো লেগেছে। এই দেখো, এই ডান দিকে রিবে ফ্র্যাকচার, এই ডান হাতে আঘাতের চিহ্ন, এইসব। কিন্তু এর মাথার ওপর বাঁ দিকে একটা আঘাতের চিহ্ন আছে, এই দেখো। এখন প্রশ্নটা হলো এই যে এর মাথার বাঁ দিকে যে চোটটা লেগেছে সেটা এলো কোত্থেকে? নিশ্চয়ই এই আঘাতটা খুনির সাথে মারপিট করার সময় হয়তো লেগেছে। এক্স্যাক্টলি সচিন, এর চোটটা তখনই এসেছিল যখন কেউ এর মাথার বাঁ দিকে ভারী কিছু দিয়ে আঘাত করেছিল, হয়তো একে অজ্ঞান করার জন্য। হ্যাঁ স্যার, ক্রাইম সিনে আমরা এই শার্টের একটা বাটনও পাইনি। হ্যাঁ পুরবি, মারামারির সময়ে ছিঁড়ে গেছিল হয়তো, আরে অজ্ঞান হতেই একে ওপর থেকে খুনি ধাক্কা মেরে ফেলে দিয়েছে। কিন্তু ধাক্কা দিলে ধাক্কাটা দিল কোথা থেকে? স্যার, আমরা হোটেলের রুম, হোটেলের ছাদ সব ভালোভাবে চেক করে নিয়েছি স্যার, কিন্তু ওখানে তো কিছুই পাইনি আমরা। বুঝতে পারছি না স্যার, লাশটা পড়লো ঠিক কোথা থেকে? লাশটা আকাশ থেকে তো পড়েনি দয়া, কোনো না কোনো জায়গা থেকে তো নিশ্চয়ই পড়েছে। হ্যাঁ পুরবি, কিছু জানা গেছে মিডিয়া ফুটেজ থেকে? স্যার এই দেখুন, স্যার এই ফুটেজে কুনালকে পড়তে তো দেখা যাচ্ছে, কিন্তু কোথা থেকে পড়ছে সেটা বোঝা যাচ্ছে না। কিন্তু স্যার, আমি যদি ওখানকার মিডিয়ার কথা বলার অডিও বন্ধ করে দিই আর ওখানকার অ্যাম্বিয়েন্স মানে বাকি জিনিসের অডিও অন রাখি, তাহলে একটা আওয়াজ আসছে। শোনাও। স্যার, এটা আবার কিসের আওয়াজ? দেখছি ফেডরিক, খোঁজ নিতে হবে। আর একবার শোনাও। স্যার, এটা তো হেলিকপ্টারের আওয়াজ মনে হচ্ছে। দয়া, আমারও তো তাই মনে হচ্ছে, এটা হেলিকপ্টারেরই আওয়াজ। তার মানে স্যার একে হেলিকপ্টার থেকে নিচে ফেলা হয়েছে? মিডিয়া ইভেন্টের জন্য হেলিকপ্টার উড়ানো হয়েছিল আর সেটার থেকেই কুনালকে নিচে ফেলে দেওয়া হয়েছে। পুরো একটা কাজ করো, খোঁজ লাগাও ওই ইভেন্টের কারণে কটা হেলিকপ্টার ওড়ানো হয়েছিল আর কে বুক করেছিল। স্যার, এই সব কিছু থেকে দুটো বিষয় পরিষ্কার হচ্ছে। এক নম্বর, যে খুনি
খুব ধনী আর ক্ষমতাবান মানুষ। হেলিকপ্টার বুক করা সাধারণ মানুষের সাধ্যের বাইরে। আর দ্বিতীয় এটাই যে এই লোকটা খুনিকে ভালো করেই চিনত, সেই জন্যই তো ও হেলিকপ্টারে নির্বিবাদে বসেছিল। স্যার যে সময় কুণালকে ফেলা হয়েছিল ওর কিছুক্ষণ পরেই উন্নতি ময়দানে একটা হেলিকপ্টার ক্র্যাশ হয়েছে। কি কি বলছো? ওই ময়দানে হেলিকপ্টার ক্র্যাশ হয়েছে? তাহলে দয়া ওই হেলিকপ্টার নয় তো, যেটা থেকে কুণালকে ফেলে দেওয়া হয়েছে? জানি না স্যার, কি জানি কিভাবে হয়েছে, বুঝতে পারছি না স্যার। এখনো পর্যন্ত কেউ এলো না কেন? ইন্স্যুরেন্স প্রিমিয়ামের জন্য সবাই দৌড়ে আসে। স্যার মনে হচ্ছে ওরা এসে গেছে। আপনারা কি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এসেছেন? না, আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? হ্যাঁ। আপনি? আসলে আমার নাম হলো গিরিশ। এই হেলিকপ্টারটা আমারই ছিল। আপনারা এই হেলিকপ্টারটা বুক কে করেছিল? স্যার ওই ফিল্মের একজন প্রডিউসার আছে, শেখর। শেখর? হ্যাঁ, উনি ওনার আগামী ফিল্মের প্রমোশনের জন্য এই হেলিকপ্টারটা বুক করেছিলেন। ওনার ফিল্মের হিরো হলো কুণাল। ও মিউজিক লঞ্চের জন্য হেলিকপ্টার নিয়ে এন্ট্রি করত। আচ্ছা, দেখতে হচ্ছে। এই যে শুনুন, হেলিকপ্টারের ভেতরে কি কোনো লাশ পাওয়া গেছে? না স্যার। স্যার, এটা না তো যে কুণাল হেলিকপ্টার থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে? না পঙ্কজ, ডক্টর সালুকে বলেছেন যে এটা মার্ডার। নিশ্চয়ই কুণালের সঙ্গে হেলিকপ্টারে কেউ ছিল যে ওকে মেরে অজ্ঞান করেছে আর তারপরে হেলিকপ্টার থেকে বাইরে ফেলে দিয়েছে, আর হয়তো প্যারাসুটে করে নিজে বেরিয়ে গেছে। স্যার এই সমস্ত কাজ শেখরের নয় তো? স্যার আমরা কি হোটেলেও পাইনি। স্যার এরকম কোন প্রডিউসার হবে যে নিজের ফিল্মের মিউজিক লঞ্চে উপস্থিত থাকে না? হতে পারে সেটা। একটা কাজ করো, চারদিকটা একবার নজর বুলিয়ে নাও। আর হ্যাঁ, ওই ব্ল্যাক বক্স খোঁজ করো। ব্ল্যাক বক্সটা কোথায়? ওটা থেকেই জানতে পারা যাবে এই খুনিটার ব্যাপারে। যাও। স্যার স্যার, স্যার তাড়াতাড়ি আসুন। স্যার এটা দেখুন, এটা একটা প্যারাশুট। গুড জব পঙ্কজ, আজকাল কাজের মানুষ হয়ে উঠেছো। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। স্যার পেন্ডেন্ট হয়তো খুনেরই হবে এটা, আর এই খুনি হয়তো শেখরও হতে পারে। আমি বিশ্বাসই করতে পারছি না আপনি আমাকে সন্দেহ করছেন। ফিল্মের হিরোকে কেন আমি খুন করাবো? ফিল্মের পাবলিসিটির জন্য। কুণালের মৃত্যুতে আপনার ফিল্মের পাবলিসিটিটা বেড়ে যেত আর বক্স অফিসে কালেকশনটা দ্বিগুণ হতো। হ্যাঁ, কিন্তু স্যার আমার ফিল্ম তো এমনিতেই হিট, সেই কারণে আমাকে অন্যায় করার কোনো প্রয়োজনই নেই। তুমিই বানিয়েছিলে তাই না কুণালের এন্ট্রির প্ল্যান হেলিকপ্টারে? হ্যাঁ, কুণাল ভীষণ ভালো হেলিকপ্টার চালাতে পারতো, ওর কাছে লাইসেন্সও ছিল। আর আমি ওকে বলেছিলাম যে এই পার্টিতে যদি ও হেলিকপ্টারে আসে তাহলে ফিল্মের পাবলিসিটি জমজমাট হয়ে যাবে। জমজমাট কিনা জানি না, কিন্তু তোমার এই প্ল্যানিং এর জন্যই সে জমের কাছে চলে গেছে। তুমি ওকে হেলিকপ্টার থেকে ফেলেছিলে না? না, আমি তো ওই হেলিকপ্টারে ছিলামই না ওর সাথে। তাহলে কে ছিল ওখানে?
সেটা আমি জানি না। এখন জানি না বললে কিন্তু হবে না। যখন মিউজিক লঞ্চ হচ্ছিল তখন সেখানে আপনি ছিলেন না। কোথায় ছিলেন আপনি? আমার আমার শরীরটা ভালো ছিল না, আমি ঘরে বিশ্রাম নিচ্ছিলাম। কি হয়েছে স্যার? আমার আমার শরীর এখনো খুবই খারাপ, আমার খুবই কষ্ট হচ্ছে। স্যার আমি ওনার ডক্টরকে ফোন করছি। স্যার, 3টে প্রশ্ন কি করেছি, এর তো শরীর খারাপ হয়ে গেছে। আপনার কি মনে হচ্ছে? আপনাদের কি মনে হচ্ছে আমি আমি আপনাদের মিথ্যে বলছি? না, সত্যি শরীর খারাপ হচ্ছে। মাটিতে পড়ে যাওয়া, এর নাকের ভেতর থেকে রক্ত বেরোনো, এর পুরো শরীরটা এইভাবে হলুদ হয়ে যাওয়া, এইসব দেখে আমি বুঝতে পেরেছিলাম যে এটা সাধারণ মৃত্যু নয়, এটা অনেক জটিল ব্যাপার। কেমন জটিল ব্যাপার ডক্টর সালুকে? ফ্রেডি শেখরের মৃত্যু বিষের কারণে হয়েছে, আর বিষটাও কোনো সাধারণ বিষ নয়। আসলে রেডিয়েশন পয়জনিং এর শিকার হয়েছে। রেডিয়েশন পয়জনিং? এ তো খুবই জটিল ব্যাপার ডক্টর সালুকে। হ্যাঁ দয়া, আসল কথাটা হলো যে এর শরীর থেকে আমি আলফা পার্টিকেলস পেয়েছি, যাতে এটা প্রমাণ হয় যে এই লোকটি রেডিয়েশনের শিকার হয়েছে। এটা আবার কি ধরনের বিষ? পোলোনিয়াম। এই বিষটার নাম পোলোনিয়াম। এটা কোনো যেমন তেমন সাধারণ বিষ নয়, এটা দুষ্প্রাপ্য একটা বিষ। কিন্তু ডক্টর সালুকে এই যে বিষটা কিভাবে এফেক্ট করে? স্পর্শে এর কোনো ক্রিয়া নেই, এটা কন্টেজিয়াস নয় দয়া। এটা খাবার অথবা পান করার জিনিসে দিলে তবে এটা ক্রিয়া করে। এটা খুব ধীরে কাজ করে, স্লো পয়জনিং। এটার কারণে মানুষ প্রথমে নিজেকে দুর্বল মনে করে, তার মনে হয় যে সে খুব অসুস্থ হয়ে পড়েছে, আর তারপর ওর শরীরে সেই রকম লক্ষণ আসে যেটা শেখরের শরীরে এসেছে। তার একটা একটা অঙ্গ ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দেয়, সেই কারণে মানুষের মৃত্যু হয়। স্যার এত স্লো পয়জন? স্যার এটা শেখরের বডিতে কবে গেছে? মৃত্যুর প্রায় 24 ঘন্টা আগে। 24 ঘন্টা আগে? কিন্তু ডক্টর এই বিষটা খুনির কাছে এলো কি করে? এ তো সহজে সব জায়গায় পাওয়া যায় না। আমি একটা কাজ করছি দয়া, আমি এইটা জানার চেষ্টা করছি যে এই শহরে কার কার কাছে এই পলিনিয়াম নামের বিষটা রয়েছে। ততক্ষণে আমরা খোঁজ লাগাচ্ছি যে মরার 24 ঘন্টা আগে এই শেখর কোথায় ছিল আর কার সাথে ছিল। অভিজিৎ, ব্ল্যাক বক্সের রেকর্ডিংটা শুনি বুঝতে পেরে যাব ওড়ার সময় হেলিকপ্টারে কি কথাবার্তা হচ্ছিল। হ্যাঁ স্যার, প্লে করব? হ্যাঁ। তুমি শেখরের সাথে এরকম করেছো? তুমি এটা উচিত করোনি। কেন করেছো তুমি? জবাব দাও আমাকে। স্যার এটা তো কুণালের আওয়াজ। হ্যাঁ অভিজিৎ, মনে হয় কুণাল জানতে পেরে গিয়েছিল যে শেখরকে বিষ দেওয়া হয়েছে। হয়তো এই জন্য খুনি কুণালকে হেলিকপ্টার থেকে ধাক্কা মেরে ফেলে, আর তারপর নিজে প্যারাশুটে করে নিচে নেমে আসে। স্যার এ নিশ্চয়ই কুণাল আর শেখরের পরিচিত কেউই হবে। হ্যাঁ, শালুকে বলছিল না যে ও পোলোনিয়াম বিষের অ্যাকশন হতে 24 ঘন্টা লাগে। তাহলে যদি এটা জানা যায় যে মৃত্যুর 24 ঘন্টা আগে শেখর কার সঙ্গে ছিল, তাহলে ধরে নাও খুনির কাছে আমরা পৌঁছে গেছি। স্যার 24 ঘন্টা আগে শেখর ভ্যালেন্টাইন্স ব্যাংকোয়েট হলে ছিল স্যার। ভ্যালেন্টাইন্স ব্যাংকোয়েট হল? সেটা তো রাজা পার্কের ওখানে। হ্যাঁ স্যার, ওইটাই। শেখর ফিল্মটা শেষ হওয়ার আনন্দে ওখানে একটা ছোট করে পার্টি দিয়েছিল। ফিল্মের সমস্ত আর্টিস্ট আর টেকনিশিয়ানদের বলা হয়েছিল স্যার এই মিটিংয়ে। তাহলে ওদের মধ্যেই কেউ হবে যে শেখর আর কুণালকে মেরেছিল। আরে সালুকে স্যার, আপনি এখানে? হ্যাঁ অভিজিৎ, আমি জানি আমাকে এখানে দেখে তুমি অতটা খুশি হওনি যেটা ল্যাবে কাউকে দেখে হয়ে থাকো। আরে সেটা নয় স্যার। কিন্তু কি করবো ভাই, আসতে হলো, কারণ পোলেনিয়াম নামক বিশেষ সায়েন্টিস্টের নাম আমি বলতে পারি, সারিকা নয়। তাহলে সায়েন্টিস্টের নাম বলে দাও সালুকে। দেবেন্দ্র পেটেকার। দেবেন্দ্র পেটেকার? হ্যাঁ। নামটা তো ভীষণ শক্ত স্যার।
হ্যাঁ ফ্রেডি, যতটা ভারী নাম ততটা ভারী কাজ। বস, এই দেবেন্দ্র পেটেকার পলিনিয়ামের উপর যত রিসার্চ করেছে না, আর কেউ এত করেনি। ওর কোনো অ্যাড্রেস আছে? হ্যাঁ বস, এই কাগজে ওর টেলিফোন নাম্বার, অ্যাড্রেস সবকিছু লেখা আছে। এই ডক্টর দেবেন্দ্র পেটেকারের সঙ্গে তো আমি পরে কথা বলবো, বরং আগে আমাদের এটা জানতে হবে যে ভ্যালেন্টাইন্স ব্যাঙ্কোয়েট হলে শেখরকে বিষ কে দিয়েছে। প্রত্যেকটা কোণা ভালো করে চেক করো। মিস্টার শেখর 24 ঘন্টা আগে এখানেই ছিল। যদি ওনাকে বিষ দেওয়া হয় তাহলে সে বিষের কোনো চিহ্ন এখানে নিশ্চয়ই থাকবে। স্যার, স্যার স্যার আমি বলছিলাম যে আপনাদের কোথাও বোধহয় কোনো ভুল হচ্ছে। এখানে কে খুন করবে শেখর বাবুকে? আরে ভাই, আমি তোমাদের দোষ দিচ্ছি না, অতিথিদের মধ্যেও তো কেউ করতে পারে, তাই না? আচ্ছা এটা বলো, কালকে স্টাফদের মধ্যে কে ছিল এখানে? কতজন ছিল? 3 জন ছিল স্যার। তাদের মধ্যে 2 জন তো আজ নাইটে আছে, আর একজন এখানেই আছে। ওকে ডেকে দিচ্ছি। বেশ, তাহলে ওকে ডেকে নিয়ে এসো। স্যার, ভেতর থেকে কারোর গোঙানির আওয়াজ আসছে। বৈজ্ঞানিক কোনো বিপদে পড়েনি তো? 1 মিনিট। মিস্টার পেটেকার। ও নো! সচিন, পুরবি অ্যাম্বুলেন্স ডাকো, কুইক! কি হয়েছে? আপনি ঠিক আছেন তো? আমার ল্যাবরেটরিতে চলো। কি হয়েছে আপনার ল্যাবরেটরির? ল্যাবরেটরিতে এই তো আঙুল কেটে নিয়েছে। কি হতে পারে স্যার? সে তো ইনিই বলতে পারবেন। হ্যাঁ স্যার, একজন ভদ্রলোক অনেকক্ষণ ধরে শেখর স্যারের সাথে কথা বলছিলেন। আচ্ছা, কি কি বলছিল? কিছু শুনেছো তুমি? আরে ভাই শোনো, সিআইডিকে সাহায্য করলে তোমার চাকরি যাবে না, ওকে? বলো। স্যার, ও বিনতি করছিল যে শেখর স্যারের যে আগামী ফিল্মটা আসছে তার রিলিজ ডেট পিছিয়ে দিতে, না হলে ওনার অনেক বড় লোকসান হয়ে যাবে। আচ্ছা, কে ছিল সেই লোকটা? না স্যার, সেটা আমি জানি না যে ওই লোকটি কে ছিল। তো শেখর তখন কি বললেন? শেখর স্যার হাসতে শুরু করলো আর বলল, খাবার খেয়েই যেও, ভালো বানিয়েছে। আর রইল প্রশ্ন ফিল্মের রিলিজ ডেটটাকে পিছিয়ে দেওয়ার জন্য, সেটা তো এখন সম্ভব নয়। আচ্ছা, তাহলে কোথাও শেখর বাবুর মৃত্যুর কারণ ফিল্মের রিলিজ ডেট নয় তো? শেখর বাবুর মৃত্যুর পর ওনার ছবি হয়তো নির্ধারিত ডেটে মুক্তি পাবে না। এতে আপনার ছবির তো বেশ সুবিধা হবে, তাই না? দেখুন, কারো চিতার আগুনে রুটি শাকা হয় না। শেখর বাবু খুব সিনিয়র ছিলেন, আর ফিল্ম ইন্ডাস্ট্রির একজন নামী প্রডিউসার ছিলেন উনি চলে যাবার পর ফিল্ম ইন্ডাস্ট্রি যে আঘাত পেয়েছে সেটা ভাষায় প্রকাশ করা অসম্ভব। সেটা আমরা সম্ভব করে দিচ্ছি মিস্টার শেখরের খুনের পরিকল্পনার গল্প শুনিয়ে। দেখুন প্লিজ, আপনারা আপাতত বাইরে যান। আপনাদের পরে সবকিছু বলছি আমি। দেখুন প্লিজ বাইরে যান, প্লিজ। পরে আমি বলছি তো, পরে জানাবো। প্লিজ বাইরে যান, আপনারা বাইরে যান। হ্যাঁ হ্যাঁ, সব সব পরে বলবো। হ্যাঁ, আপাতত বাইরে যান, সব জানাবো। এটা আপনারা কি করলেন? আমার ফিল্মের নেগেটিভ পাবলিসিটি করে দিলেন। ওই যে আপনারা বলেন না, এনি পাবলিসিটি ইজ গুড পাবলিসিটি। আমি মানি না। আমার কাছে আমার নাম, আমার সম্মান সব থেকে দামি। সম্মানটা খুব দামি, তাই না? তাহলে শেখরকে খুন কেন করেছেন? আমি শেখর বাবুকে খুন করিনি। আমি একজন শিল্পী, আমি ফিল্ম প্রডিউস করি, আমি খুনি নই। কারণ শেখর তোমার কথা শোনেনি, কারণ ওর ফিল্মের ডেট পিছোয়নি। এই জন্যই তুমি এই কাজটা করেছো, ওর ফিল্মটাকে পোস্টপোন করার। এই কথাটা সত্যি যে আমি ওনাকে রিকোয়েস্ট করতে গিয়েছিলাম। তার মানে তো এটা নয় যে উনি আমার কথা শোনেননি বলে খুন করে দেব। আচ্ছা, যদি আপনি খুন না করেন তাহলে খুনটা কে করলো? আমি কি করে জানবো স্যার? আমি তো শুধু এইটুকুই জানি যে আমি নির্দোষ। আমার স্ত্রীও অনেক সময় আমার কথা শোনেন না। তার মানে তো এটা নয় যে আমি তাকে খুন করে ফেলবো। যখন শেখরের খুন হয় তখন কোথায় ছিলেন? স্যার, সেই সময় আমি হোটেলেই ছিলাম। ওনার ফিল্মের হিরোইনের সঙ্গে কথা বলছিলাম আমার পরের ফিল্মটার জন্য। স্যার, এখানে তো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার লাগানো রয়েছে। মনে হচ্ছে বিজ্ঞানী এই জন্যই স্ক্যানারটা এখানে লাগিয়েছিলেন, যাতে উনি ছাড়া অন্য কেউ ল্যাবের ভেতরে না যেতে পারেন। স্যার, তাহলে আমরা ভেতরে যাব কিভাবে? এখন এই পর্যন্ত যখন পৌঁছেছি তখন ভেতরেও পৌঁছে যাব। সচিন, একটা কাজ করো, স্যার। অফিসে। স্যার, এতে কিছু লেগে আছে।
তো রক্ত বলে মনে হচ্ছে। পুরবি, স্প্রেটা বের করো। স্যার 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 এটা তো রক্তই। এখানে রক্ত লাগলো কি করে? স্যার, হ্যাঁ, এই দেখুন। স্যার এটা তো কারো কাটা আঙুল। স্যার, এই আঙুলটা আবার ওই সায়েন্টিস্টের নয় তো? কাটা আঙুলটা যদি ওনার হয় তো এতে ল্যাবের দরজা খুলে যাওয়া উচিত। এইবারে বুঝতে পারলাম উনি কেন বিজ্ঞানের আঙুল কেটে নিয়েছিল। পুরবি, এভিডেন্স ব্যাগে রাখো। স্যার সচিন, এখানে সব জিনিস তো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। হ্যাঁ, কেউ প্রচুর কাজ করেছে এখানে। দেখো আশেপাশে কিছু পাওয়া যায় কিনা। স্যার, স্যার হ্যাঁ পুরবি, স্যার এর মধ্যে একটা বটল মিসিং। মিসিং হয়ে গেছে? ও, তাহলে বিষটা এই ল্যাব থেকেই চুরি হয়েছিল। স্যার এই দেখুন, রক্তের ফোঁটা পড়ে রয়েছে। বিজ্ঞানের কাটা আঙুল তো ল্যাবের বাইরে পেলাম আমরা, এখানে রক্ত এলো কি করে? স্যার, এই রক্তটা খুনির নয় তো? যদি এই রক্ত খুনেরই হয়ে থাকে তাহলে বেশি দিন আমাদের থেকে বাঁচতে পারবে না। স্যার এই ফুটেজ থেকে এটা তো প্রমাণ হয়ে গেছে যে রাজেশ খুনি নয়। কুণালকে হেলিকপ্টার থেকে যখন ফেলা হয় ও তো হোটেলেই ছিল সামিরার সঙ্গে। সেটাই তো, কোনো বাইরের লোক, খুনি কোনো বাইরের লোক, কিন্তু কে? ও যে কেউ হতে পারে। ওর হান্টিংটা নামের রোগ আছে। কি? হান্টার? হান্টার নয় ফ্রেডি, হান্টিং টাং। আচ্ছা, তুমি ল্যাবরেটরিতে রক্তের ডিএনএ থেকে জানতে পেরেছো না? হ্যাঁ বস, কিন্তু শুধু এটুকুই জানতে পেরেছি, এর ক্রিমিনাল ডাটাবেসের মধ্যে কোনো রেকর্ড নেই। কোনো ব্যাপার না, পুরবে ইন্টারনেটে চেক করে দেখো এই দুটো ফিল্মে জড়িয়ে আছে এমন কোন লোকের হান্টিংটন রোগ আছে। স্যার হ্যাঁ, ডক্টর সালুকে, এই রোগটা আসলে কি? এটা একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার ফ্রেডি। এতে মানুষের মাসলসের কোঅর্ডিনেশন নষ্ট হয়ে যায়। এটা খুব রেয়ার অসুখ, বেশিরভাগ মধ্যবয়সের পরই শুরু হয়। স্যার পেয়ে গেছি স্যার। স্যার এর নাম নন্দন কুমার। স্যার ইনি একজন রাইটার, আর ইনি কিছু ফ্লপ ফিল্ম লিখেছেন। 2 বছর আগে উনি শেখরের কাছে একটা গল্প নিয়ে গিয়েছিলেন, কিন্তু শেখর ওর গল্প রিজেক্ট করে দেয়। আর যখন নন্দন জানতে পারে যে ওর গল্প নিয়েই শেখর ছবি বানাচ্ছে, তখন ও শেখরের ওপরে কোর্ট কেস করে, আরও হেরেও যায়। আর এটা ওই ফিল্মটাই স্যার, 555 ঘন্টা, এরই মিউজিক লঞ্চ হয়েছিল ওই দিনে। এটার মানে হলো দয়া, খুনিকে আমরা পেয়ে গেছি। স্যার একটা সময় ছিল যখন আমি রাইটার হতে চেয়েছিলাম, আমি কবিতা লিখতে চেয়েছিলাম, গল্প লিখতে চেয়েছিলাম, ছন্দ লিখতে চেয়েছিলাম। তাহলে তুমি স্ক্রিপ্টটাই লিখতে পারতে, সিআইডি আসার কি দরকার ছিল? জানি না স্যার, স্যার কিন্তু দুটোর মধ্যে অনেক সিমিলারিটিস আছে। আচ্ছা, হ্যাঁ, রাইটার হতে গেলে ততটাই মাথা ঘামাতে হয় যতটা সিআইডি অফিসার হতে। তুমি যদি একবার রাইটার হয়ে যাও, তোমার গল্পে খুনি আর লাশই পড়ে থাকবে। তাই রোমান্সও থাকতে পারে। হ্যাঁ, রোমান্স তো হতে পারে। এই নন্দন, হ্যাঁ, আপনারা কারা?
আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? এই স্যার ওদিকে তো পেলাম না। এত তাড়াতাড়িও পালাতে পারবে না, এখানেই কত ঘাপটি মেরে লুকিয়ে আছে। ছেড়ে দিন ওকে, ছেড়ে দিন প্লিজ। তোদের মতো খুনিদের ছাড়া যায় না, জেলে বন্দি করে তোদের ডান্ডা দিয়ে আদর করতে হয়, বুঝেছিস? খুন? কিন্তু আমি কারোর খুন করিনি। দেখলেন স্যার, রাইটার এখনই গল্প বানাতে শুরু করে দিয়েছে। স্যার আমি সত্যি বলছি স্যার। দুটো খুন করেছিস তুই, কুণাল আর শেখরের। স্যার কিন্তু আমি ওদের কেন খুন করব? শেখর তোর গল্প চুরি করেছিল তাই জন্য। হ্যাঁ চুরি করেছিল, কিন্তু ও বেআইনি কাজ করেছিল। কিন্তু তার মানে তো এটা নয় যে আমিও বেআইনি কাজ করব। স্যার আমি ওকে কিচ্ছু করিনি স্যার। দেবেন্দ্র ল্যাবরেটরিতে কি করতে গিয়েছিলি? পোলোনিয়াম বিষ চুরি করতে? স্যার আমি বিষ চুরি করতে যাইনি স্যার। আমার পরের ফিল্মটা সায়েন্টিস্টের গল্পের উপরে, তাই রিসার্চের জন্য ওর সাথে কথা বলতে গেছিলাম স্যার। কথাবার্তা বলতে, আর কথা বলতে বলতে তোর রক্ত ওনার টেবিলে পড়ে। স্যার ওখানে ব্লেড পড়েছিল, আমি দেখতে পাইনি আর ভুল করে কেটে গেছে স্যার। গল্প বানানো বন্ধ কর নন্দন। যদি তুই নির্দোষী হোস তাহলে আমাদের দেখে পালালি কেন? স্যার কাল রাতে একটা ব্যাপারে একজনের সঙ্গে ঝগড়া হয়েছে স্যার। আমি সারা রাত লকআপে ছিলাম স্যার, তো ভাবলাম যে আপনারা আবার ধরতে এসেছেন আমায়, সেই জন্য আমি পালিয়েছি স্যার। তোমার শেখর বাবুর মদ খাওয়ার খুব বেশ ছিল না? যখন উনি খুবই মানসিক কষ্টে থাকতেন তখন উনি মদের নেশায় একেবারে ডুবে যেতেন। আচ্ছা, কি নিয়ে দুঃখ ছিল ওনার? স্যার একদিন মদের নেশায় অনেক কথা বলেছিলেন। ওনার অতীতের কিছু ভুল ওনাকে নাকি পিছু তাড়া করে বেড়ায়। অতীতের ভুল? এরকম ভুল? জানি না স্যার, মনে হতো যেন উনি অতীতের কিছু লুকোতেন। আমি শুনেছি স্যার মদ খাবার পরে মানুষ নাকি মিথ্যে কথা বলে না। আমিও তো এরকমই শুনেছি। স্যার এই দেখুন স্যার, এই গ্লাসের মধ্যে পার্টিকেলস পেয়েছি স্যার। মানে শেখরকে বিষ বাড়িতেই দেওয়া হয়েছিল, মদের মধ্যে মিশিয়ে। যখন ওনার মৃত্যু হয় তখন তুমি কোথায় ছিলে? স্যার ওই দিন আমার কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছিল, সন্ধ্যের মধ্যে বাড়ি চলে গেছি। কটার সময়? এই ধরুন 6:30 পৌনে 7টা। স্যার! হ্যাঁ পঙ্কজ? স্যার এটা দেখুন, এখানে একটা গন্ডগোল আছে। নামিয়ে আনো। স্যার দেওয়ালে আলমারি? কি আছে বের করো তো। এই দেখুন স্যার, চিঠি লুকিয়ে রেখেছে। শেখর, লতা, লতা, লতা নামের কেউ শেখরকে চিঠি লিখেছিল। শেখরের মৃত্যুর রহস্য আবার চিঠির মধ্যে লুকিয়ে নেই তো? কিছু জানতে পেরেছো চিঠিগুলো থেকে? হ্যাঁ স্যার, অনেক পুরনো চিঠি, 20 বছরের বেশি পুরনো। এত পুরনো চিঠি যত্ন করে তখনই রাখে
যখন তার সঙ্গে আবেগপূর্ণ কোনো স্মৃতি জড়িয়ে থাকে? হ্যাঁ স্যার, এখানেও প্রেমেরই মামলা। এই লতা তখন ছোট অভিনেত্রী ছিল। ওরা একে অপরকে ভালোবাসতো, কিন্তু এই শেখর আগে থেকে তো বিবাহিত ছিল। লতাকেও অনেকবার কথা দিয়েছিল যে ও স্ত্রীকে ওর ডিভোর্স দিয়ে দেবে, কিন্তু সেটা ও করেনি। হয়তো লতা এই কারণেই দুঃখী ছিল। হ্যাঁ স্যার, কিন্তু ও সবার সামনে এই কথাটা প্রকাশ করেনি, কারণ ও জানতো যে তাতে ওর আর শেখরের বদনামই হবে স্যার। আচ্ছা, লতা এখন কোথায় থাকতে পারে, কিছু জানতে পেরেছো? হ্যাঁ স্যার, স্যার লতা এখন বেঁচে নেই। 20 বছর আগে 27শে মার্চ 1993 ছাদ থেকে পড়ে যাওয়ার ফলে ও মারা যায়। হতে পারে হয়তো ওটা অ্যাক্সিডেন্ট নয়, হয়তো এটাতে শেখরের হাত ছিল। আর এই 20 বছর পরে এমন তো কেউ থাকতে পারে যে লতার মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। সেটাই তো মনে হচ্ছে স্যার। স্যার, যে সময় লতার মৃত্যু হয়েছিল ওর একটা 4 বছরের মেয়ে ছিল শীতল। মায়ের মৃত্যুর পর ওকে অনাথ আশ্রম পাঠিয়ে দেওয়া হয়, আর এখন সেই 4 বছরের মেয়ে 24 বছরে হয়ে গেছে। আচ্ছা, হতে পারে এই ছোট বাচ্চাটা তার মায়ের প্রতিশোধের আগুনে জ্বলছে। ওই অনাথ আশ্রমে গিয়ে খোঁজ নাও শীতলের ব্যাপারে। ও এখন কি করে, থাকে কোথায়? শীতল নামে একজন মেয়ে এখানে এসেছিল, কিন্তু 20 বছর আগে। যখন ওর 8 বছর ছিল তখন ওকে দত্তক নিয়েছিল। কে দত্তক নিয়েছিল? মিস্টার অ্যান্ড মিসেস সঞ্জীবানী। দেখুন, ওই সময়কার ফটো আছে এখানে। এটা দেখেছো? কি স্যার? এর গলায় এই পেন্ডেন্টটা। আর হ্যাঁ স্যার, এটা তো সেই রকমই পেন্ডেন্ট যেরকম আমরা হেলিকপ্টারের ক্র্যাশ সাইডে পেয়েছিলাম। এক্স্যাক্টলি, আমাদের সন্দেহ একদম ঠিক ছিল। ওর এই কেসের সঙ্গে সম্পর্ক নিশ্চয়ই আছে। ওর বাড়ির ঠিকানা চাই। অলকা, একটু দেখো তো কে এসছে। দেখছি। হ্যাঁ বলুন। দেখুন, আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি থেকে? কি ব্যাপার? ভেতরে ঢুকতে দেবেন না নাকি? ও সরি, আসুন না। থ্যাংক ইউ। শোনো না, সিআইডি থেকে এসেছে। স্যার, কি হয়েছে? আসলে আমরা শীতলের ব্যাপারে কিছু প্রশ্ন করতে চাই। আমার মেয়ে কি করেছে? আমাদের সন্দেহ যে শীতল একটা খুন করেছে। কি? এটা আপনি কি বলছেন? ও কারোর খুন করতে পারে না। একটু শীতলকে ডাকুন, ওর মুখ থেকে শুনতে চাই। বাড়িতে আছে কি ও? আগে ও বাড়িতে নেই, ফোন করে বললো একটু পরে আসছে। সিআইডির গাড়ি আমার বাড়ির সামনে? স্যার, ও তো গাড়িটা জোরে চালাচ্ছে। শীতল, দাঁড়াও বলছি।
আরে শীতল গেল কোথায়? মেয়েটা কোথায় উধাও হয়ে গেল? ব্যাস অনেক পালিয়েছো, এবার নিজের মুখটা তো দেখাও। সামিরা, তুমি? যে কোনো বাচ্চার কাছে তার মায়ের মৃত্যুর থেকে যন্ত্রণার আর কিচ্ছু হতে পারে না। 4 বছর বয়স ছিল আমার, 4 বছর, যখন ওই শেখরের জন্য আমার মায়ের মৃত্যু হয়। মাম্মি, 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 মাম্মি। তুমি তো 4 বছরের ছিল যখন এই দুর্ঘটনা ঘটে। তাহলে 20 বছর পরে তুমি শেখরকে কিভাবে চিনলে? চিনতাম না আমি, কিন্তু আমি ভেবে রেখেছিলাম যে একদিন না একদিন ওই লোকটাকে ঠিক খুঁজে বের করব। যে লোকটা আমাকে অনাথ করেছিল, আর তাকে একটা ভয়ঙ্কর মৃত্যু দেব। আমি পোলোনিয়ামের ব্যাপারে কোথাও পড়েছিলাম যেটা একটা স্লো পয়জন, আর ভেবে নিয়েছিলাম যেটা দিয়েই শেখরকে মারবো আমি। কিন্তু শেখরকে খুঁজে বের করলে কি করে? আমি ওকে নয়, ওই আমাকে খুঁজে বের করে। ও নিজের ছবির জন্য একজন হিরোইনের খোঁজ করছিল, যার মাধ্যমে ও আমার কাছে পৌঁছে যায়। আচ্ছা, তাহলে ঘটনাচক্রে তুমি ওর বাড়িতে তোমার মায়ের লেখা চিঠি পড়েছিলে, আর তুমি বুঝেছিলে যে তুমি ওই খুনির কাছে পৌঁছে গেছো, তাই তো? হ্যাঁ, আমি সেই দিন থেকেই ওকে খুন করার প্ল্যান করছিলাম। আর যখন কুনাল জানতে পারলো যে তুমি শেখরকে বিষ দিয়ে মেরেছো, তখন তুমি ওকেও মেরে দিলে, তাই না? হ্যাঁ, একদম পারফেক্ট প্ল্যান ছিল আমার। প্রথমে আমি হোটেলে পৌঁছে মিডিয়ার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করি, আর তারপর আমি ওখানকার ফায়ার এক্সিট দিয়ে বেরিয়ে যাই। কেউ আমাকে দেখেও নি তখন। আর তারপর আমি সোজা কুনালের কাছে পৌঁছে যাই, আর তারপর ওখান থেকে চলে যাই। মানছি তোমার জীবনটা খুব কষ্টে কেটেছে, কিন্তু তার মানে এই নয় যে প্রতিশোধ নিতে গিয়ে তুমি একের পর এক খুন করে যাবে। দুটো খুন করেছো তুমি, তোমার তো হয়তো ফাঁসি হবে।